আসসালামু আলাইকুম। বছরে আপনাকে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে এই লাইট হাউস পাহারা দিতে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে? আরও অনেক সুযোগ সুবিধা আছে। যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন। আপনাকে আর কিছুই করতে হবে না। ব্যাস এতটুকুই। সারাদিন শুধু পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সব সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যেই সমুদ্রে পানি এসে টাওয়ারের মধ্যে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি কি মহাবিপদ এখানে ওত পেতে বসে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝেই তৈরি করা হয়েছে? এর কাজই বাকি, আর কেনই বা এই লাইট হাউসের উপরে সব সময় নজর রাখতে হয়? এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝেই তৈরি করা হয়েছে? এর কাজই বাকি, আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়? কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েকশো বছর পেছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায়ই ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পেক মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। তো একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুট অন্ধকার একটা জায়গায় পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময়ে জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায়, আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচাবার জন্য আগে থেকেই জাহাজে নাবিকদের সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি আর সাগর একত্র করা হয়, তাহলে প্রশান্ত মহাসাগরের আয়তনেই বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর সম্পর্কেই কোনো ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তার সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না, যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপরেই নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে পার্কে আরো কয়েকটা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তো একদিন রাতে হঠাৎ করেই ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয়, তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না। না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমন্ত সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দা সেকেন্ড ফিলার অ্যাফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচাইতে তাদের বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরের বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো, তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির শিকার হতো। তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তখন তার রাজ্যগুলোকে রক্ষা করার জন্য সেই সময় সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসাস অফ সিরিটাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করেন। পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন, যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারও আগে থেকেই সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্টাসাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে পড়বে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এর পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে।
এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরবর্তীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন। মূলত স্রষ্টা সাদ সেই সময়ে আলোক রোশনি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য আয়না আর লেন্স দিয়ে একটা ডিজাইন তৈরি করে, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময়টাতে এই বাতিঘর বা এই লাইট হাউসের খবর ছড়িয়ে পড়ে। তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এই আলেকজান্দ্রিয়া আসার পথে তাদের আর পথ ভুল হবে না বা পাথরের আঘাতে জাহাজগুলো ভেঙে যাবে না। এভাবে লাইট হাউসের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই লাইট হাউসের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজ সাবধানে চলাচলের জন্যই তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যাগুলো যখন বাড়তে থাকলো, তখন সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা পানির কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে, যেগুলোর সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে, সেসব জায়গাগুলোতেও বাতিঘর বা লাইট হাউস তৈরি হওয়া শুরু হয়। যদিও প্রথম দিকে লাইট হাউস সব সময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা ঠিক ততটাও ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান দিতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্প এর ব্যবহারও করা হয়েছিল, কিন্তু আগুনের আলোক রোশনি তো আর খুব বেশি দূর যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার করাও শুরু হয়, কিন্তু তারপরও এই আলো খুব বেশি দূর পর্যন্ত যেতে পারতো না। এর কারণ হলো লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো। তখন সেই সময়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেন, যদি লেন্সগুলোকে সামনের দিকে বসানো হয় তাহলে আলো আরো বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু সেই লেন্সগুলোতেও বেশ সমস্যা ছিল, কারণ তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা। আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেসলেন তার বিশেষ এক ধরনের লেন্স আবিষ্কার করেন। তার বানানো এই বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হতো, যার ফলে খুব সহজেই আলো নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই ফ্রেসলেনের সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখনো সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। কি লাইট হাউসের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পরে আপনার বুকে ভয়ভীতি আরো বেড়ে গিয়েছে? হ্যাঁ, আর এর জন্যই কোনো সাধারণ মানুষকে এত এত টাকা দেওয়ার পরও নির্জন এই লাইট হাউসে থাকতে চায় না, কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর আর নির্জনতার মাঝে হারাতে চায় না।